বাবা, শেষমেশ এক ধর্ষিতা মেয়ের সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো? এই বিয়ে করতে আমি পারবো না। বিয়ে বাড়িতে বরের কবুল বলার ঠিক আগ মুহূর্তে এমন কথা শুনে সবাই চমকে যায়। কথাটা শোনা মাত্রই রফিক আহমেদ তার বড় ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে দেন। ইতিমধ্যে অনেকেই কানাঘুষা করা শুরু করে দিয়েছে। একজন মহিলা তো বলেই উঠল, এই মেয়েকে তো সবাই ভালোই জানতাম। আহারে, বেচারির সাথে এমন কাজটা কে করেছে? আমরা তো এসব ব্যাপারে কিছু শুনলামই না। নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শুনে আর ঠিক থাকতে পারলেন না রহিমা বেগম। মুখে আঁচল দিয়ে কাঁদতে লাগলেন। তিনি আগেই তার ভাইকে বলেছিলেন একমাত্র মেয়ের বিয়েটা সে খুব সাদামাটা ভাবেই দিতে চান, যেন এসব বিষয় নিয়ে জানাজানি না হয়। কিন্তু ভাইয়ের জোরাজুরিতে তার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে এত অনুষ্ঠান করে দিতে সে রাজি হয়েছে। রফিক আহমেদ সেই মহিলাকে ধমক দিয়ে উঠলেন, কি সব যাতা বলছেন? এমন কিছুই হয়নি মধুমিতার সাথে। খামাখা ওনাকে চুপ করে কি লাভ বাবা? উনি তো ঠিকই বলছেন। তোমরাই তো এত বড় বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিয়েছো। বাবা রায়হান, চুপ থাক বাবা। আমি তোর ফুপু, তোর পায়ে পড়ি। এসব মিথ্যে অপবাদ আমার মেয়ের নামে তুই দিস না। মিথ্যা কেন বলছো ফুপি? বলো, তোমার মেয়েকে রিয়াদ নামের ছেলেটা উঠিয়ে নিয়ে যায়নি? রাখিনি নিজের কাছে এক রাত? কিছু না করে ছেড়ে দিয়েছে বুঝি? শুরু হলো সবার মাঝেই তর্কাতর্কি। এত সব কিছুর মাঝেও একজন চুপ করে বসে চেয়ে আছে তাদের দিকে। পায়ে তার আলতা, হাত ভর্তি মেহেদি, গয়না দিয়ে পা থেকে মাথা অবধি ভরপুর, চোখে টানা কাজল, গায়ে বিয়ের বেনারসি। মধুমিতার এসব আর কিছুই ভালো লাগছে না। বাবা বেঁচে থাকলে হয়তো এখন এসব আর সহ্য করতে হতো না। উঠে এক দৌড়ে বিয়ের স্টেজ থেকে নেমে বাড়ির ভেতর চলে গেল। রহিমা বেগম দেখেও কিছু বলছেন না। সে জানে এখন কি হবে, গিয়েও কোনো লাভ নেই। রফিক ইতিমধ্যে বিয়ে বাড়ি থেকে সবার কাছে মাপ চেয়ে তাদের চলে যেতে বলছেন। আর রায়হানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বলেছে চোখের সামনে থেকে চলে যেতে। তবে পাড়ার আন্টিরা যেতে অনিচ্ছুক। তাদের তো এখনো কাটা খায় নুনের ছিটে দেওয়া বাকি, তাই না? মধুমিতা রুমের দরজাটা লাগিয়ে সেখানে বসেই কাঁদতে লাগলেন আর জীবনের হিসেব কষতে লাগলো। মধুমিতা জাহান তুলি, ঢাকা মেডিকেলের একজন ছাত্রী। ছোট থেকেই খুব চঞ্চল ও মেধাবী। লম্বা চেহারা, অনেক ফর্সা না হলেও মায়াবী। মধুমিতার বাবা নেই। মায়ের সাথেই মামার বাড়িতে ছোট থেকে বড় হয়েছে সে। দাদার বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় তাদের। রায়হান হলো তার মামার বড় ছেলে। একসময় এই রায়হানই মধুমিতাকে পাওয়ার জন্য পাগল ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ছেলেই সবার সামনে মধুমিতাকে নিয়ে এত বড় একটা কথা বলে দিল। কথায় আছে না, মানুষ চেনা যায় বিপদে। কিছুদিন আগের ঘটনা, রিয়াদ নামের পাড়ার এক বখাটে ছেলে মধুমিতাকে খুবই বিরক্ত করত। একদিন মধুমিতা সহ্য করতে না পেরে ভার্সিটির সবার সামনে তাকে চড় মেরে দেয়। এটা যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। রিয়াদের ইগো হার্ট হয় তাতে। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় মধুমিতাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় রিয়াদ। এক হোটেলে অজ্ঞান করে নিয়ে যায় ওকে খারাপ কিছু করতে। তবে হয়তো সৃষ্টিকর্তা সহায় ছিল মেয়েটার। ওই দিনই সে হোটেলে ড্রাগস খুঁজতে একদল পুলিশ আসায় সবাইকে ধরে নিয়ে যায়। মধুমিতাকে অতিরিক্ত ডোজ দেওয়ার ফলে তার জ্ঞান ফিরতে সকাল হয়ে যায়। এদিকে রহিমা মেয়েকে না পেয়ে যেন পাগল প্রায়। মধুমিতাকে বাসায় এনে রফিক ঠিক করে পাড়ায় এসব কিডন্যাপিং এর বিষয় ছড়ানোর আগেই তাড়াতাড়ি নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে মধুমিতার। তবে রায়হানের মধুমিতার সতীত্ব নিয়ে সন্দেহ হয় এখন, আর তাই সে মধুমিতাকে বিয়ে করতে চায় না। তবে মধুমিতা অনেকবার তাকে রিজেক্ট করেছে। সে প্রতিশোধ নেওয়াটা এখনো বাকি, তাই বিয়ে বাড়িতে এত কাহিনী করলো সে। দেখছি গো ননদিনী, বিয়ে বাড়িতে সবার সামনে কি কাণ্ডটায়না হলো। এখন হয়তো তোমার মেয়েকে আর কেউ বিয়ে করবে না। হালিম বানানোর জন্য মাংসগুলো কেটে টুকরো টুকরো করছিল রহিমা। তখনই রায়হানের মায়ের মুখে এমন কথা শুনে থেমে যায় সে। এসব কিছুর পিছে যে রায়হানের মায়েরও হাত আছে তা ভালো করেই জানেন তিনি। নিজের বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে না পারার ক্ষোভটা হয়তো এখন ছাড়বে সে। রহিমা আর তার মেয়েকে কখনোই সহ্য করতে পারতো না রায়হানের মা, তাই এই বাড়িতে থাকতেও চায়নি রহিমা। তবে ভাইয়ের জোরাজুরিতে বছরের বেশিরভাগ সময় এখানেই থাকা হয় তার। মাঝে মাঝে শ্বশুরবাড়ি গিয়ে সবার সাথে দেখা করে আসে সে। শ্বশুরবাড়ির সবাই সাথেই তার ভালো একটা সম্পর্ক রয়েছে। তবে সেখানে থাকলে যে বারবার মৃত স্বামীর কথা মনে পড়ে, তাই তারাও রহিমাকে তেমন জোর করেনি সে বাসায় বেশিরভাগ থাকতে। কিন্তু সে বাড়ির দরজাটা সবসময় খোলা এই মা মেয়ের জন্য। বিয়েতে অবশ্য তারা কেউ আসেনি, এর একটা কারণ আছে, তারা কেউই রায়হানকে তেমন পছন্দ করতেন না। তবে এইসব ভাবার
বা কারো কথায় কান দেওয়ার সময় নেই। এদিকে সারাদিন মেয়েটা না খেয়ে আছে, তাই তো নিজ হাতে মধুমিতার জন্য পছন্দের হালিম বানাতে এসেছিল রহিমা। তাই নিজের কাজে আবার লেগে গেল। মধু, মা আমার, দরজাটা খুলতো, দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছি। রহিমার কথায় হালকা নড়ে বসে মধুমিতা। জানলা দিয়ে তাকিয়ে দেখে বাহিরে অন্ধকার। রাত হয়ে গেছে বুঝি। সময় কখন কাটলো বুঝতে পারেনি সে। এখনো তার গায়ে বিয়ের সাজ। আস্তে করে উঠে দরজাটা খুলল সে। মা, মা ডাকটা শুনেই যেন আত্মা কেঁপে উঠল রহিমার। কথাটা কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এই ডাকটার পিছনে। মেয়েটি চোখ বুক ফুলে একাকার, কেঁদেছে হয়তো খুব। তবে রহিমাকে এখন ভেঙে পড়লে চলবে না, তাকে শক্ত থাকতে হবে। মেয়েকে জোর করে খাইয়ে দিতে লাগলো সে। মধুমিতাও না করতে পারলো না, পেটে যে একটা দানাও পড়েনি সকাল হতে। মা, সবাই কি তোমাকে আমায় নিয়ে কথা শুনিয়েছে? কিসব বলছিস? কে কি বলবে? আর তোর মার হাতে এত ফালতু সময় কোথায় বলতো? আমি আর এখানে থাকতে চাই না মা। তুই চিন্তা করিস না মা, কারো কোনো কথা তোকে শুনতে দিব না আমি। কালকেই তোর দাদু বাড়ি গিয়ে উঠবো আমরা। সেখানে সবাইকে আমি সব জানিয়ে দিয়েছি। তোর বড় চাচা, ফুপু, তোর দাদি সবাই তোর জন্য অপেক্ষা করছে। আর মামা? তাকেও অনেক কষ্টে রাজি করেছি। এখন খেয়ে ঘুমিয়ে পড়তো চুপ করে। মধুমিতা মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। তবে আর রহিমা হাত বোলাতে থাকে মেয়ের মাথায়। পরের দিন সকালে তারা গিয়ে হাজির হয় মধুমিতার দাদুর বাড়িতে। ওনারা সবাই গ্রামেই থাকেন, থাকবে নাই বা কেন? ওনারা তো জমিদার বংশ, গ্রামের প্রধান। সবার ভালো মন্দ তারাই দেখে। বাড়ির সামনে নামতেই রহিমা যেন আর তর সইছে না। ভাবিকে মনে সব কথা বলে নিজেকে হালকা না করলে যে সে থাকতে পারবে না। তাই মধুমিতাকে রেখে নিজে ব্যাগ নিয়ে আগে ঢুকে গেল বাড়িতে। মায়ের কাণ্ড দেখে মধুমিতা হেসে দিল। অনেকদিন পর গ্রামের গাছগাছালি, পুকুর এসব দেখে তার ভালো লাগছে খুব। সেও তাই এদিক ওদিক তাকিয়ে ঢুকতে যাবে, তখনই কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। সে যাতে পড়ে না যায় তাই সামনের লোকটির শার্ট খামচে দিয়ে ধরলো। ওদের মাথার উপর মধুমিতার ওড়না এসে পড়লো, দুজনকে ঢেকে ফেলেছে একদম। এমন সময় সামনের ব্যক্তিটির কণ্ঠ শুনতে পায় মধুমিতা। ইউ স্টুপিড, কে তুমি? দেখে চলতে পারো না? আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছো কেন? বেশ কর্কশ কণ্ঠে বলে উঠল সোহান। ধমক খেয়ে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয় মধুমিতা, আর বাতাসে উঠতে থাকা ওড়নাটা টেনে নিচে নামিয়ে নেয়। খোপাটাও খুলে গিয়েছে ইতিমধ্যে। অবাধ্য চুলগুলো সামনে এসে এলোমেলোভাবে উঠছে। এদিকে সোহান একটু আগে অজানা কোনো রমণীকে ঝাড়ি দিলেও এখন এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। খোলা চুলে বাঙালি মেয়েদের এত সুন্দর লাগে কেন? যেন মনে হচ্ছে দুনিয়াটা থেমে গেছে। তবে এই ঘোর তার বেশিক্ষণ রইল না। নিজের অনুভূতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা তার খুব ভালো করেই জানা আছে। এই কে আপনি? আর একটু আগে আমাকে ঝাড়ি মারলেন কেন? সোহান যেতে নিতেই ছিল, তবে মধুমিতার কথাই থেমে যায়। পেছন ফিরে তাকায় মধুমিতার দিকে। তখন ওড়নার নিচে থাকায় মধুমিতাকে চিনতে পারেনি সে। তবে এখন ঠিক চিনতে পেরেছে। তবে মধুমিতা হয়তো চিনতে পারেনি তাকে। চিনবেই বা কি করে? যে কয়বার এই বাসায় এসেছে সে কয়বারই পড়াশোনার খাতিরে ঢাকায় ছিল সোহান। মহাপুরুষদের সুন্দরী নারীদের সাথে অযথা কথা বলাটা শোভা পায় না। কথাটা বলেই সোহান বাড়ির ভেতরে ঢুকে গেল। মধুমিতা হা করে তাকিয়ে আছে। ছেলেটা ইগো দেখিয়ে অপমান করলো নাকি সুন্দরী বলে সুনাম করলো, কিছুই বুঝলো না সে। আর কিছু না ভেবে সেও বাসায় প্রবেশ করলো। আজ জমিদার বাড়িতে হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। মুরগির রোস্ট, পোলাও, গরুর গোস্ত থেকে শুরু করে খাসির মাংস কিংবা হরেক রকমের পায়েস, সেমাই ইত্যাদি সবকিছুই যেন ভরপুর রান্না। মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির অনুষ্ঠান। মনে হবেই বা না কেন, আজ কতদিন পর পুরো বাড়ির সবাই একসাথে দুপুরে খাবে। মধুমিতার বড় চাচা সোহেল সরকার, তার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে মুক্তা স্বামী নিয়ে দেশের বাইরে থাকে। ছোট মেয়ে সিনহা এবার 10ম শ্রেণীতে পড়ে। আর একমাত্র ছেলে সোহান সরকার, পেশায় একজন ডক্টর। মধুমিতার ছোট ফুফু শিফা, তার 1 মেয়ে ঝুমুর, 1 ছেলে যে বড় তার নাম মিরাব। সাথে তো মধুমিতার দাদা দাদি আছেই। এতদিন পর ভাই বোনরা সবাই একসাথে হয়ে কত খুশি। ডাইনিং রুমে বসে সবাই আড্ডা দিতে ব্যস্ত। মধুমিতাও যেন সব ভাই বোনকে একসাথে পেয়ে খুব খুশি। আর সোহান হলো সবার বড়। শেষ একপাশে চুপ করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন টিপছে। এই মৌমাছির মধু, তোর চুল এত বড় কেন রে? তোর কতবার বলছি আমার মৌমাছি মধু ডাকবি না?
ওর তো ঘাড়ের রগ সব তেরা, বলে লাভ নাই মধু আপু। ওর তো পুরো মাথায় নষ্ট, নতুনের কি? এই পুরো গ্রুপ মিলে আমাকে পচালে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। পচাবো না কেন? তোর জন্য তো আমি একটা নতুন নামই ভেবেছি। আজ থেকে তোর নাম মুরগির পায়ের নুপুর। বাহ, কি মেধা আমার! নোবেল পাওয়ার যোগ্যতা রাখি। পরে তুই গাইবি আর নাচবি, ঝুমুর ঝুমুর নুপুর বাজে, মুরগি মিলেছে পাখনা। আয়া থাক, বেচারিকে আর কেউ পচাবে না। ছোট আম্মু, রহিমাকে উদ্দেশ্য করে কথাটা বলল। দেখো সবাই আমাকে মানসিক নির্যাতন করছে। রহিমা সবাইকে পায়েস দিতে দিতে বলল, কার এত বড় সাহস রে আমার পরি মেয়েটাকে কথা শোনায়? ও পড়ি না ছোট আম্মু, ও হলো পিতনি। দেখো না চুলগুলো কেমন কোকড়ানো। সবাই এভাবেই নিজেদের মধ্যকার খুনসুটি দিয়ে আছে। আর সোহান যেন এইসব চেঁচামেচিতে বেশ বিরক্ত হচ্ছে। সে ওদের সবার স্বভাবের সম্পূর্ণ বিপরীত। তার সবসময় শান্ত পরিবেশে থাকতে ভালোই লাগে। গম্ভীর স্বভাবের বলাও যেতে পারে তাকে। তবে চোখে চশমা পরে থাকা সিল্কি চুলের ছেলেটাকেও চাইলেও কেউ ইগনোর করতে পারবে না। তবে সোহানকে এই মুহূর্তে ঝুমুর বাদে সবাই ইগনোর করে নিজেদের দুষ্টমিতে ব্যস্ত। শুধু ঝুমুর একটু পরপর পানির গ্লাস হোক পায়েসের বাটি এটা ওটা এগিয়ে দিচ্ছে সোহানকে। এই বিষয়টা সিনহাও কিছুটা খেয়াল করেছে। দুপুরে ভরপুর খাওয়া দাওয়া শেষে সবাই ভাত ঘুম দিয়েছে। তবে দোতলা বারান্দাতে দাঁড়িয়ে আছে মধুমিতা। আইসক্রিম খেতে ইচ্ছে করছে তার। তবে এখন কাকে বলবে আনতে? গ্রামের বাড়িতে সে সচরাচর সবখানে দোকানপাট থাকে না। এক কাজ করা যায়, ফুপিকে রসমালাই বানিয়ে ফ্রিজে রাখতে দেখেছিল মধুমিতা। দুধে চিবিয়ে রাখা রসগোল্লাগুলো ঠান্ডা অবস্থায় খেলে আইসক্রিমের মতোই লাগবে। মধুমিতাকে আর পায়েকে দৌড়ে নিচে নামছিল, আবার কারো সাথে সজোরে খেলো ধাক্কা। আউচ! আবার তুমি? মধুমিতার মনে পড়লো সকালের কথা। তখন সোহানি তাড়াহুড়া করে ঢুকছিল, তবে বকাটা দিয়েছে মধুমিতাকে। এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ। সোহানকে কিছু না বলতে দিয়ে এবার সেই বলা শুরু করলো, ইউ ননসেন্স! কে আপনি? দেখে চলতে পারেন না? আর আমার রুমের সামনে চোরের মতো ঘুরছেন কেন? একটু আইসক্রিমও খুঁজতে দিবেন না নাকি? এ কথা বলেই মধুমিতা একটা ভুয়ো দৌড় লাগায় হোকে আর পাইকে। সোহান পুরা ভেবা চাকা খেয়ে গেছে। সবসময় সে সবাইকে কথা শোনায়, আর হাজি দুদিনকার পিচ্চি মেয়ে তাকে কথা শোনালো। আর কি বললো সে? চোরের মতো রুমের সামনে ঘুরছে। পাশের রুমটাই তো তার, নিজের রুমেও যাবে না নাকি সে? এর বদলা সোহান সরকার ঠিকই পরে নিয়ে ছাড়বে। সবাই মিলে ঠিক করেছে আজ সবাই গ্রামের বড় জঙ্গলে ঘুরতে যাবে। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলাও খেলবে সব ভাই বোন মিলে। তবে সোহান এসব খেলায় যেতে চায় না। কিন্তু বাবা সোহেলের জিদের কাছে তার হার মাইনে নিয়ে ওদের দায়িত্ব নিতেই হলো। ওরা সবগুলোই তো বাচ্চা বাচ্চা মেন্টালিটি নিয়ে থাকে, তাই সাথে ম্যাচুয়ার কাউকে তো থাকা উচিত। সবাই অবশেষে জঙ্গলে এসে হাজির হলো। গাছগাছালিতে ভরা ঘন জঙ্গলে হালু আসছে খুব কষ্ট করে। মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে। একটা খোলা জায়গায় সবাই গোল হয়ে বসেছে, মাঝে একটা বোতল। এখন ট্রুথ অর ডেয়ার খেলার পালা। প্রথমে মীরা বোতল ঘোরালো মুখের দিক, সিনহার দিকে এসে পড়েছে। ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ। ক্রাশের নাম্বার মুর্তাসিম আর হামজা। এরা তো পাকিস্তান ড্রামার নায়ক। একটা থাপ্পড় দিয়ে ড্রামা দেখা বের করে দেবো একদম। সামনে এক্সাম আর উনি পড়া বাদ দিয়ে ড্রামা দেখে। এই বয়সে ক্রাশ কি আবার? আহ ভাইয়া, এগুলো কেমন ব্যবহার? এর জন্যই তোমাকে আমরা আনতে চাইনি। নিজে তো বুড়ো আনরোম্যান্টিক হয়ে গেছো, আমাদের এখন বানাতে চাও নাকি? আমি বুড়ো আনরোম্যান্টিক? ঠিকই তো বলছে। এত বড় হয়েছো, না করছো প্রেম না করছো বিয়ে। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানার্স ভুলে গেলি নাকি? মধুমিতা মুখ ব্যঙ্গ করে বলল, নিজেই জানে না আরেকজনকে শেখায়। সোহান কিছু বলতে যাবে এর আগেই ঝুমুর চিল্লিয়ে বলে উঠল, মধুমিতা তোর গায়ে যোগ। আ! এক চিৎকারে সবার কানের পর্দা প্রায় ফাটিয়েই দিয়েছে। গাছে বাড়ি খেয়ে ওদের চিৎকারের আওয়াজ আবার প্রতিফলিত হচ্ছে। সবাই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে মাথা নিচু করে রইল। এদিকে এত জোরে 10টা বক্স একসাথে বাজালেও আওয়াজ হয় না তো। এদিকে ভয়ে মধুমিতা সিনাকে এমনভাবে চেপে ধরেছে যেন ওর দম যায় অবস্থা। সোহান ভাইয়া হেল্প, ওকে ছাড়িয়ে নিজের কাছে নেও, দম আটকে গেল আমার। যতই ঝগড়া করুক বোন তো। সোহান আর কিছু না ভেবে মধুমিতাকে ছাড়িয়ে নিজের কাছে নিল। মধুমিতার আর এত কিছুর হুঁশ নেই। ও সামনের ব্যক্তির বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। সোহান যেন মধুমিতার প্রতিটা কাঁপনই অনুভব করতে পারছে। নিজেকে প্রচুর আনকমফোর্টেবল লাগছে তার।
কোনোদিন কোনো মেয়ে এতটা কাছে আসেনি তার। একটু পর মধুমিতা শান্ত হলে এক ঝটকায় সরে যায় সে। ইস, কি লজ্জা! তার এমন রিয়াকশন দেখে সোহান সহ বাকি সবাই হেসে দিল। বাহ, কি রোমান্টিক। একটা ঘুষি দিব। এখানে রোমান্টিক কিছু হয়নি, দুর্ঘটনা শুধু। তবে সবার সাথে এবার সোহানও হেসে দিয়েছে মধুমিতার রিয়াকশন দেখে। মেয়েটা আসলেই বাচ্চা। এদিকে এই প্রথম সোহানকে হাসতে দেখলো মধুমিতা, তবে লজ্জায় আর দ্বিতীয়বার তাকায়নি। এদিকে এদিকে একে তো সবাই এসেছে বিকেল দিকে, এখন আবার প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সবাই তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথে ব্রিজে পার হতেই হয় একটা নদীর উপরে। ব্রিজের পরিবেশটা খুব সুন্দর, একটা বড় দোকানও আছে সেখানে। সোহান কি যেন ভেবে সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এলো একটা একটা করে। সবাই আইসক্রিম পেয়ে খুব খুশি। সন্ধ্যা শেষে রাত নামলো, আকাশে পূর্ণিমা চাঁদ। বাড়ির সবাই উঠোনে বসে গল্প করছে। এই রাতে আবার কদিন পর আসে কে জানে। কাল আবার মধুমিতা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। হোস্টেলে যেতে হবে তাকে। পড়াশোনা এমনিতেই গাফেলাতি হয়েছে অনেক, তবে কারোরই আলাদা হতে ইচ্ছে করছে না। মধুমিতা, কয়েকদিন আরো থেকে গেলেই কিন্তু পারতি। না ভাইয়া, তার সম্ভব না। কেন? সমস্যা হলে সবার আগে এই ভাইকে কল করবি বলে দিলাম। আপুর সমস্যা হলে সোহান ভাইয়া তো আছেই। সবাই সিনহার কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকেই তাকায়। কি বলে এই মেয়ে? সোহানও ভ্রু কুচকে তাকিয়ে আছে ওর দিকেই। সিনহা বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে নেয়। না মানে, সোহান ভাইয়াও তো ঢাকায় থাকে, তাই বললাম। সোহান কর্কশ গলায় বলল, হ্যাঁ তো, আমি কারো দায়িত্বের বোঝা টানতে ঢাকা যাচ্ছি নাকি? তো আমি কি কাউকে বলেছি আমার বোঝা টানতে নাকি? আজব, কিছু মানুষ সবসময় বেশি বোঝে। বাস বাস, হয়েছে। এই মৌমাছির মধু, তুই না খুব ভালো মেহেদি দিতে পারিস, দিয়ে দিবি আমাকে? এই যে নিয়ে এসেছি। দে। মধুমিতা এক এক করে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মীরাবেরও নাকি মেহেদি দিতে ইচ্ছে করছে, তাই মধুমিতা ওর হাতটা টেনে কোলে নিয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। তবে সোহানের কেন জানে বিষয়টা ভালো লাগেনি, তাই সে সেখান থেকে উঠে ঘরে চলে গেল। ভাবি, আমার কথাটা আরেকবার ভেবে দেখবেন কিন্তু। খুব বিনয়ের সাথে কথাটা বলল মরিয়ম বেগম। ভেবে তো দেখবই ভাবি, তবে আপনি তো সব জানেনই আমার বাচ্চা মেয়েটার উপরে গত কিছুদিন কি ঝড়টাই না গিয়েছে। তাই এইসব ব্যাপারে আমি ওকে এখন কিছু বলতে চাই না। এখন কেন বলবেন? কিছুদিন যাক, তখন না হয় বুঝিয়ে বলবেন। ঘরের মেয়ে আমরা দূরে কেন দিব? ঘরের মেয়ে ঘরে রেখে দিব। তাদের এসব কথা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সিনহা। এই একটা বাজে স্বভাব ওর। সবার কথাই শুধু আড়ি পাতা। তাদের দেখার আগেই আবার আস্তে করে সরে গেল সে। তার ছোট মাথায় যা বুঝার সে বুঝে গেছে। পরের দিন সকালে আজ মধুমিতা ঢাকায় ফিরে যাবে। সব ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছে সবার থেকে। সোহানেরও আজ না চাইতেও ঢাকায় ফিরতে হচ্ছে। বাবার করা আদেশ, হোস্টেলে ঠিকভাবে মধুমিতাকে পৌঁছে দিয়ে তবেই নিজের ফ্ল্যাটে যেতে পারবে সে। তাই সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা অটো আসলো ওদের নিতে। এই অটো সোজা গিয়ে রেল স্টেশনে গিয়ে থামবে। ট্রেনে করে ঢাকায় যাবে ওরা। মধুমিতা খুব খুশি, এই প্রথম ট্রেনে উঠবে সে। 90 দশকের কত প্রেমের গল্প আর উপন্যাসের ট্রেনে হওয়া গল্প সম্পর্কে শুনেছে সে, হিসেব নেই। এখন কোনোভাবে নিজেও তেমন কাউকে পেয়ে গেলেই হয়। অতঃপর ট্রেন চলছে তার নিজের গতিতে। মধুমিতা জানলার পাশে সিটে বসেছে। পাশেই সোহান কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে। সামনে এক বয়স্ক দম্পতি বসে আছে। মধুমিতা জানলা দিয়ে তাকিয়ে বাহিরের গতি দেখছে। কোন ফাঁকে যে চুলগুলো খুলে গেছে খেয়ালই নেই, সমানে পাল্লা দিয়ে উঠছে। সোহান কিছুটা বিরক্ত হয়ে বলল, তোমার কি কোনো হিসাব নেই? মধুমিতা কিছুটা বিব্রত হয়ে বলল, আছে কেন? বাইরে চলাফেরা করলে হিসাব পড়বে, নয়তো চুলগুলো এমন টাইট করে বাঁধবে যেন প্রয়োজনে ছিঁড়ে যায়, কিন্তু খুলে যেন না যায়। আচ্ছা। সামনে বসে থাকা বয়স্ক দম্পতি ওদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। একজন বোরকা পরা, আরেকজন পাঞ্জাবি মাথায় টুপি। দেখেছো গিন্নি, ঠিক আমাদের মতো এক সময় আমরাও এমন ছিলাম। মনে আছে কোথাও গেলে কিভাবে আমি তোমার কাপড় পরার বিষয়ে খেয়াল করতাম। তাদের কথা শুনে দুজনেই কিছুটা হতভম্ব হয়ে পড়ল। একে অপরের দিকে তাকালো। এই স্বামী স্ত্রী হয়তো তাদের কাপল ভাবছে। না দিদি, আপনি ভুল ভাবছেন। ইনি আমার চাচাতো ভাই, আমার স্বামী না।
হ্যাঁ হ্যাঁ, আমরা অবিবাহিত। থাক থাক, আর বলতে হবে না। আমরা এখন বুড়ো হলে কি হয়েছে, এক সময় জমিয়ে প্রেম করতাম, লুকিয়ে লুকিয়ে কত দেখা করেছি ট্রেনে। তোমরা তো তাও চাচাতো বলেছ। একবার তোমার দাদি এক শিক্ষকের সামনেও পড়েছিল, আমাকে সোজা আপন ভাই বানিয়ে দিয়েছিল। দোয়া করি তোমরাও যেন ভালোবাসার পূর্ণতা পাও। মধুমিতা কি করবে না বুঝছে অসহায় দৃষ্টিতে সোহানের দিকে তাকালো। সোহানও বুঝে গিয়েছে এদের আর বলে বোঝানো যাবে না, তাই প্রসঙ্গ এড়াতে সে তাদের রুমটার বাইরে চলে গেল। মধুমিতা অবশ্যই এই সুযোগে তাদের লাভ স্টোরি শুনতে ব্যস্ত। কিছুক্ষণ পর সোহান ঝালমুড়ি, আলুর চপ হাবিজাবি নিয়ে এসেছে সবার জন্য। মধুমিতা না বললেও ও বুঝেছে এত সময় ওর খিদে লেগেছে নিশ্চয়ই। ঝালমুড়ি দেখে তো মধুমিতা অনেক খুশি। ঢাকায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেল। ওই দম্পতি এই স্টেশনেই নামবে না, পরেরটায় নামবে। তাই তাদের থেকে বিদায় নিয়ে মধুমিতা আর সোহান নেমে যায় নিজেদের গন্তব্যস্থানে। চারপাশে জমে থাকা পানি আর ভেজা ভেজা পরিবেশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই। সোহান আর মধুমিতা পাশের রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া করে নিল। এবার মধুমিতাকে হোস্টেলে দিয়ে সোহানের নিজ ফ্ল্যাটে যাওয়ার পালা। নামার আগে অবশ্য মধুমিতা সোহানকে একটা থ্যাঙ্কস জানিয়েছে, তারপর হোস্টেলের গেট দিয়ে ঢুকে গেল। মধুমিতা ভাবছে আর হয়তো সোহানের সাথে দেখা হবে না তার, তবে সোহান ভাবছে অন্য কিছু। একটা ডেবিল হাসি দিয়ে তার ফ্ল্যাটে চলে গেল। অনেক দিন পর আজ ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছে মধুমিতা, সাথে বান্ধবী মিসমিও আছে। ভার্সিটিতে নাকি এই ডিপার্টমেন্টে নতুন স্যার এসেছেন, ঢাকা মেডিকেলেরই ডক্টর। দুজন মাঠে আসছে আর কথা বলছে। মুরগি খায় ধান, নতুন স্যার আমার জান। পাগল হলি? দুধ মাখন দই খাই, আমি শুধু নতুন স্যারকে চাই। আরে কি সব হাবিজাবি কবিতা শুরু করলি? দোস্ত, তুই তো এই কয়েকদিন ছিলি না। ভার্সিটিতে নতুন দুজন স্যার এসেছে, একজন আমাদের ডিপার্টমেন্টে, অন্যজন আর এক ডিপার্টমেন্টে। দুজনকে যা দেখতে। স্যাররা বাবা মায়ের সমতুল্য, তাই এসব ঢং বাদ দিয়ে পড়ায় মনোযোগ দে, সামনে এক্সাম। এমন সময় হঠাৎ মিসমির গায়ের উপর কেউ এক বালতি জল ঢেলে দিল। কোন ডগে? ডগে না, আমরা। দুজনেই পিছে ফিরে দেখে একদল ছেলে মেয়ে। বুঝতে আর বাকি নেই কিসের পাল্লায় পড়েছে তারা। ভার্সিটিতে পড়তে আসবে, র্যাগিং এর পাল্লায় পড়বে না, এমন খুব কম ছেলে মেয়েই সাথে হয় আজকাল। এখন এই গ্রুপে 3টে ছেলে আর 2টো মেয়ে আছে। একজন ভার্সিটির প্রিন্সিপালের ছেলে রুদ্র, সাথে দুই বন্ধু স্বপন আর আয়ান। মেয়ে দুটোর নাম আরু আর রুশি। দুজনেই ছোট ছোট ড্রেস পরা, উপরে ইউনিফর্ম। রুশি চুল বব কাট করা, ছোট ছোট, দেখতে চাইনিজদের মতো। রুদ্র মিসমি আর মধুমিতাকে ইঙ্গিত করে বলল কথাটা। এই মেয়েরা এদিকে আসো। থাক, সরি বলতে হবে না, আমি খুব দয়ালু, মাফ করে দিচ্ছি। হোয়াট, কি বলছো এসব? ও মা, আপনারা তো আমাদের সরি বলতে ডাকলেন, এই যে একটু আগে ভুলে পানি দিলেন। ভুলে পানি দিয়েছি, তা কে বললো? ভুলেই দিয়েছেন জানি, নয়তো আমার সম্পর্কে না জেনে দিয়েছেন। মধুমিতা আস্তে আস্তে বলল। ওই মিশু, এখন অন্তত ঝামেলা করিস না। তুই মার্শাল আর্ট জানোস, তাই সব কিছুতে নাক গলাস না। এ মেয়ে, আস্তে কি বলিস? জানলে হয়তো দিতেন না। আর বলিস না, ও একটু এমনি। তুই কি আমাকে তুই করে বললি? হ্যাঁ বললাম। কেন, তুই আমাদের ক্লাসমেট না? না হলে তুই করে বলছিস কেন? আমিও বললাম। ইউ ব্লাডি বিচ, আই উইল কিল। থাম আরু। রুদ্র পা থেকে মাথা অবধি মিসমিকে দেখে নিল। অত্যাধুনিক পোশাকের ছায়াও না থাকলেও মোটামুটি একটা লং স্কার্ট আর ফুল হাতার শার্ট, উপরে গলায় প্যাচ দেওয়া ওড়না, মাথায় ছোট্ট একটা হিজেবও আছে দেখে। মেয়েটার সাহস আছে মানতে হবে। পাশের মেয়েটার থেকে এই মেয়েটাকে বেশ মনে ধরেছে রুদ্রের। নাম কি তোমার? আশমি জাহান মিসমি। আপনার? সিনিয়রদের পাল্টা নাম জিজ্ঞেস করছো? আরে থাম, মাহিয়ান রুদ্র। কোন ইয়ার? ফার্স্ট। ও, পানি দেওয়ার জন্য সরি, এখন যাও। ইটস ওকে। মধুমিতা মিসমিকে টেনে নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এই মেয়ের বেশি সাহসের জ্বালায় মধুমিতা শেষ। বাকিরা তো হা করে রুদ্রের দিকে তাকিয়ে আছে। যে রুদ্রের সামনে কেউ একটা বাড়তি কথা বলতে পারে না, তার খবর হয়ে যায়। সেই রুদ্র আজ কি বলল? ডুট, কি হলো এটা? কোনটা কি হলো? এই যে মেয়েটাকে লাই দিয়ে মাথায় উঠিয়ে নাচালি। লাই কই দিলাম, জাস্ট একটু কথা বললাম আর কি। ডাল মে কুছ কালা নেই, পুরো ডালেই কালা হে। থাম তো, আমি ভাই সোজা কথার মানুষ,
মেয়েটাকে ভালো লেগেছে, ওর ব্যাপারে খোঁজ নিয়ে দেখতো। চল এখন ক্লাসে যাই, সময় হয়ে গিয়েছে ক্লাসের। ক্লাসে বসে বসে গল্প করছে মিসমি আর মধুমিতা। কাল সকালে দুজন নীলক্ষেত যাবে, কিছু গল্প আর উপন্যাসের বই কিনবে, কাল ভার্সিটি বন্ধ। এসব কথা বলতে বলতেই কখন যে স্যার এসেছে তা দুজনেরই খেয়াল নেই। বসেছো একদম লাস্ট বেঞ্চে। এদিকে স্যার ক্লাসে ঢুকে দেখে সবাই দাঁড়িয়ে গেছে, ও শুধু ওরা দুজন এখনো জমিয়ে আড্ডায় ব্যস্ত। স্যার সবাইকে বসতে বলে চোখে চশমাটা আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিল। ক্লাসের কিছু মেয়েরা তো হা করে তাকিয়ে আছে। স্যার সামনের বইটা মুখের সামনে ধরে পাতা উল্টাতে লাগলো। মিস মধুমিতা এবং তার পাশের জন কাইন্ডলি একটু দাঁড়াবেন। হঠাৎ নিজেদের কথা শুনে মধুমিতা ও মিসমি একটু হকচকিয়ে গেল। আরে সামনে বই নিয়ে কে দাঁড়িয়ে আছে? স্যার হয়তো। কখন এলো? মিসমি ধীরে ধীরে বলল, अब हम दोनों का क्या होगा भतीजी? চুপ কর। সরি স্যার, আর হবে না। আমরা আসলে খেয়াল করিনি যে আপনি এসেছেন। পুরো ক্লাস ওদের কথা শুনে হেসে দিল। এই এক ধরনের ছাত্ররা সব ক্লাসেই থাকবে, কারণ ছাড়াই শুধু হাসবে আর দাঁড়িয়ে থাকা লোকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। এবার স্যার তার মুখের উপর থেকে বইটা সরালো। মধুমিতা তো আচমকা এই চেহারাটা দেখে চমকে গিয়েছে পুরা। সোহান ভাইয়া আপনি? বাহ, একে তো স্যার ঢুকার পরেও গল্প করলেন, এখন আবার স্যারকে ভাই বলে ডাকছেন। ন্যূনতম ম্যানার্স দেখে আপনার মাঝে নেই। এই আবুল, স্যারকে ভাই বলবি কেন? তোর কাজিন নাকি কেন? আরে এই তো আমার সোহান ভাইয়া, যেই খারসের কথা বলেছিলাম, খালি চিল্লায়। লড়ে লাগলে গেট আউট। কিন্তু সোহান ধমক দিয়ে বলল, আই স্টেড গেট আউট। ম্যানার শিখে তারপর ক্লাস করতে আসবেন। মধুমিতা ধমক খেয়ে পুরো কান্না করে দিবে এমন অবস্থা। মিসমি সব সামলে দিতে মধুমিতাকে টানতে টানতে নিয়ে গেল ক্লাসের বাইরে। কিরে, কষ্টে কেঁদে দিয়েছিস? এখন মজার মুডে নেই আমি। কুল বেবস, বড় বড় ভার্সিটিতে এমন ছোট ছোট ব্যাপার হয়েই থাকে। যাই বলিস, সোহান স্যার কিন্তু খুব হ্যান্ডসাম। কে হ্যান্ডসাম? হঠাৎ দুজনের মাঝে মাথা ঢুকিয়ে দিল রুদ্র। আপনি কাবাবে হাড্ডি হতে কোথা থেকে আসলেন? আগে বলো হ্যান্ডসাম কাকে বলছো? যাকে খুশি বলছি, আপনার কি? আমরাই তো সব। কিছু না, কাল আমরা ফ্রেন্ডসরা নীলক্ষেত যাব, ভাবলাম তোমরা তো নতুন, তোমাদেরও নিয়ে যাই। কিন্তু ভাইয়া ক্লাসে তো সবাই নতুন, শুধু আমরা কেন? ঠিক বলেন, আমরা কেন? ভাবলাম তোমরা তো নতুন, তোমাদেরও নিয়ে যাই। মানে সকালে পানি দিলাম না, তাই সরি হিসেবে এমনটা বললাম। মধুমিতা না বলতেই যাবে, কিন্তু মিসমি চিল্লিয়ে বলল, যাব? মিশু, আরে থাম তো, আমরা তো এমনিতেও কাল যেতে চেয়েছিলাম, তাদের সাথেই গেলেই বা কি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমার বইয়ে টাকা আপনি দিবেন। ওকে ডান, আজ তাহলে গেলাম। রুদ্র যেতে দেরি, মধুমিতার মিসমিকে কিল ঘুষি মারতে দেরি না। আরে আরে কি করছিস, থাম না। এসব কি মিসমি? রাগ করছিস কেন? কেউ আমার ওপর ফিদা হয়ে বসে আছে, আমি একটু ফায়দা নেব না? আমিও বুঝেছি সে তোকে পছন্দ করে, তাই বলে তুই তার ফিলিংস নিয়ে মজা নিবি নাকি? আমি কখন বললাম আমি মজা নিচ্ছি? মানে? মিসমি কিছু না বলে রহস্যময় একটা হাসি দিয়ে বলল হোস্টেলে ফিরে যেতে। দুজনে তাই করলো। আজ আর ক্লাস করার মুড নেই। এদিকে ক্লাস শেষ করে বের হয়ে আসে সোহান মধুমিতাকে খুঁজতে। মাঠের কোথাও তারা নেই। একটু বেশি কি বলে ফেলেছে? তবে সোহান তো জাস্ট ওই দিন সিঁড়িতে মধুমিতা যা বলেছিল তার বদলাটা নিয়েছে। আচ্ছা, মেয়েটা আবার কান্না করে দেয়নি তো? করলে করুক, সোহানের কি। কিন্তু তবুও ধুর, সোহানের আর কিচ্ছু ভাল লাগছে না। মনের মাঝে যেন মনের বিরুদ্ধেই যুদ্ধ চলছে তার। পরের দিন সকালে পাখির কিচিরমিচির আওয়াজে রুমের জানলার পাশে বসে আছে মধুমিতা। সারাদিনের ভাবসা গরম আবহাওয়ার মাঝে এই সকালের সময়টা যেন একটু স্বস্তি দেয়। তবে গতকাল রাতে মায়ের সাথে ফোনে কথা বলার পর মনটা একটু খারাপ। মায়ের নাকি শরীর তেমন একটা ভালো না, কিন্তু আসলেই তো সবে পরশুদিন। আর এক সপ্তাহ পর ভার্সিটিতে কিছুদিনের জন্য বন্ধ আছে, তার আগে যাওয়া হবে না হয়তো। একটা গোল্ডেন কালার শাড়ি পরেছে মিসমি, মাথায় ম্যাচিং করা একটা হিজাব, কাঁধে ঝোলানো সাইড ব্যাগ। আর মধুমিতা তার সাধারণ গেট আপেই আছে, একটা নর্মাল 3 পিস। দুজনেই সকাল সকাল সামনের বড় রাস্তার মোড়ে ওয়েট করছে রুদ্রের জন্য। নিজের কালো গাড়িটা নিয়ে রুদ্র হাজির। গাড়িতে উঠতে উঠতে বলল, আমরা তো রিকশায় করে যাব বলেছিলাম। আজ একটু কষ্ট করে গরিবের গাড়িতেই না হয় গেলেন। আচ্ছা সমস্যা নেই, দরজাটা খোলেন, টান দিব কিভাবে? অতঃপর দুজনেই গাড়িতে উঠে গন্তব্যস্থলে রওনা দিল। তবে কেউ একজন যে পাশে টঙে বসে চা পান করছে আর তাদের দেখছে, এই জিনিসটা সবার অজানা। নীলক্ষেত, এখানে একটা এরিয়াতে আগেও কয়েকবার এসেছে রুদ্র, তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদের কোন দোকানে ভালো উপন্যাসের বই পাওয়া যায়, কোথায় দাম কম, ইত্যাদি ইত্যাদি।
মিসপি আর রুদ্র একসাথে হাঁটছে আর কথা বলছে, মধুমিতা কিছুটা পেছনে। সিঙ্গেল ছেলেমেয়েদের এই একটা যন্ত্রণা, কোনো কাপলের সাথে আসলে সবার মাঝ থেকেও তারা অসহায় এতিমের মতো চলে। মধুমিতার অবস্থাটা ব্যতিক্রম নয়। কিছুক্ষণ পর মধুমিতা একটা স্টলের সামনে থামলো। না না, বইয়ের দোকান না, বইয়ের দোকানের পাশে ছোট্ট করে একটা কসমেটিক্সের দোকান। মধুমিতার এক মুঠ চুড়ি খুব পছন্দ হয়েছে, কাছে গিয়ে দাম জিজ্ঞেস করলো 800 টাকা। মধুমিতা কোনো রকম জানটা নিয়ে সরে এসেছে। এক মুঠ চুড়ি এত দাম হতে হবে কেন? এখন চুড়ি কিনলে বই কেনার টাকাই গরমিল হবে, তার চেয়ে ভালো বইয়ের দোকানেই যাবে সে। মধুমিতা তাকিয়ে দেখে মিসমি অনেকটা দূরে চলে গিয়েছে। মধুমিতা তাই ওর কাছে না গিয়ে পাশের একটা দোকানে ঢুকে নানান বই সারি সারি ভাবে সাজানো, বসে পড়াও যাবে দেখছি। মধুমিতা হুমায়ুন স্যারের হিমু উপন্যাসটা কিনলো, সাথে ইলমা আপুর পদ্মমীর উপন্যাস, আরও কয়েকজন রাইটারের বই কিনে নিল। সবই রোমান্টিক জনদের। একটা শুধু হরর বই কিনতে হবে, তবে তেমন ভালো বই খুঁজে পাচ্ছে না। এমন সময় কেউ একজন ওর সামনে একটা বই খুলে ধরলো আর বলল, ইউ ক্যান ট্রাই দিস। মধুমিতা পাশ ফিরে তাকায়। চোখে কালো একটা সানগ্লাস পরা, মুখে চাপদাড়ি, চুলগুলো কিছুটা বড় বড়। নীল কোট পরিহিত যুবক দাঁড়িয়ে আছে পাশে। আগে কখনো এই ছেলেকে দেখেছে বলে মনে পড়ছে না তার, তবে কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। হাই, আমি রাফসান। এই বইয়ের দোকানটা আমার, আর এরা আমার কর্মচারী। ও আই সি। বইপ্রেমী মনে হচ্ছে, চাইলে এই বইটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ। মিস মধুমিতা, নামটা সুন্দর। আপনি আমার নাম জানলেন কি করে? আমার আশেপাশের সবার খুনসুটি তথ্য আমার কাছে থাকে, আর আপনি তো স্পেশাল। মানে? ডোন্ট টেক ইট সিরিয়াসলি, ফান করলাম। এই যে একটু আগে কেশ মেমোর ওখানে নাম লিখলেন, সেখান থেকেই দেখলাম। ও, আমি তবে আসি। আমার বাইক আছে, চাইলে বাসার সামনে ড্রপ করে দিতে পারি। নো থ্যাঙ্কস, আমার ফ্রেন্ডসরা আছে, আমি যেতে পারবো। মধুমিতা সেখান থেকে চটজলদি কেটে পড়ে। লোকটা অদ্ভুত। এদিকে মধুমিতার যাওয়ার দিকে রাফসান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে রহস্যময় হাসি তার। ইটস টাইম ফর রিভেঞ্জ বেবি। আমার যেটা চাই আমি ঠিক পেয়ে যাই, নয়তো আদায় করে নিই। রুদ্রর এক হাতে 3টে শপিং ব্যাগ আর এক হাতে 4টে। বেচারা আর হাঁটতে পারছে না। মিসমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট জুস খাচ্ছে। মধুমিতা দূর থেকে ওদের দেখে কাছে এলো। দেখেই রুদ্র বেচারা ঘেমে শেষ, চোখে পানি টলমল করছে। মনে হয় ফকির বানিয়ে দিয়েছে ওকে। কিরে, এসব কি? ওই একটু শপিং করলাম আর কি। বললাম কেনাকাটা করতে ইচ্ছে হচ্ছে, রুদ্র বলল করো, বিল আমি দেব, তাই আর কি। বই কিনতে এসে কি কি কিনলি? বেশি কিছু না, 2টা 3 পিস, একটা শাড়ি, 3 ডজন চুড়ি, 1 বক্স মেকআপ কিট, 2টা টায়রা, 2 জোড়া জুতা, ও আর সাথে আলিমও নিলাম। তোর তো পছন্দ, হোস্টেলে গিয়ে খাবো, আর আমি তো হাবিজাবি খেয়েছি। আর বই? বই তো কেনা এখনো বাকি। আচ্ছা আজ থাক, আরেকদিন বই কিনবো। রুদ্র আর একদিন আসবে আমার সাথে। মানে শরীরটা খারাপ লাগছে, কাল হয়তো পারবো না। কালকের কথা কখন বললাম? 1 সপ্তাহ পর ভার্সিটি বন্ধ, তখন না হয়। থাম তো। আচ্ছা ভাইয়া চলেন, আর কিছু কিনতে হবে না। সারা রাস্তা আর রুদ্র একটা কথাও বলেনি, অথচ আসার সময় সে কি গল্প। মিসমিও বুঝেছে ডোজটা বেশি হয়ে গেছে, এত নিতে পারবে না ও। হোস্টেলের সামনে আসতেই মধুমিতা আগেভাগে গাড়ি থেকে নেমে চলে যায়। মিসমি নামতে গিয়েও থেমে যায়। কিছু বলবে? আজ একটু পরীক্ষা করে নিলাম আপনার ধৈর্য কেমন, সারা জীবন পারবেন নাকি। মানে? সব কথা বলতে হয় না, কিছু বুঝে নিতে হয়। মিসমি গাড়ি থেকে নেমে চলে গেল। রুদ্র এক পলক তাকিয়ে রইল তার দিকে। তবে কি রুদ্র যা ভাবছে মেয়েটা তাই বুঝালো? দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে। সোহানের সাথে মধুমিতা ওই দিনের পর থেকে আর একটা কথাও বলেনি। ক্লাস টাইমে শুধু ক্লাস করেছে চুপচাপ। সোহান কয়েকবার আগ বাড়িয়ে কথা বলতে আসলেও মধুমিতা এড়িয়ে চলেছে। এদিকে মিসমির সাথে রুদ্রের প্রেমটাও বেশ জমেছে। আজ সবাই যে যার বাড়িতে বেড়াতে যাবে। মিসমির তাই মন খারাপ। অবশ্য একটা কারণও আছে, মিসমি অনাথ। মধুমিতা তাই জোর করেছে খুব ওর সাথে যেতে, তবে মিসমি যাবে না। রুদ্র তো আছেই ওর জন্য। তাই শেষমেশ মধুমিতা একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে মধুমিতা, কানে মোবাইল। ওপাশ থেকে বড় আম্মু মানে সোহানের মা বলে দিচ্ছে কোন গাড়িতে উঠবে। মধুমিতা আবার রাস্তাঘাট তেমন একটা চেনে না।
আসার সময় তো ট্রেনে করে এসেছিল সোহানের সাথে। সোহানের মায়ের কথা মতো একটা বাসে উঠে পড়লো সে। 3 নম্বর সারিতে এক পাশে 2টো সিট ফাঁকা, ওখানে জানলার পাশের সিটটায় বসলো সে। কিছুক্ষণ পর বসে থাকতে থাকতে ঘুমিয়েও গেল সে। এক ঝামেলা, গাড়িতে উঠলেই তার ঘুম। এদিকে তার পাশে যে কোনো এক ছেলে এসে বসেছে তার দিকে তার কোনো খেয়ালই নেই। অনেকটা পথ পেরিয়ে গাড়ি যখন থামলো, মধুমিতার ঘুমও ভাঙলো। জেগে বুঝলো সে অপরিচিত কারো কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছিল। তাড়াতাড়ি সরে যায় সে, উপরে তাকিয়ে ভূত দেখার মতো চমকে যায়। আপনি? অন্য কাউকে এক্সপেক্ট করছিলে বুঝি? না মানে আপনিও বাড়ি যাচ্ছেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই বাড়িটা আমারও। বড় ছেলে হওয়া একটু বেশিই আমার। তুমি তো বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, তাই বাড়িকে বাবার বাড়ি বলবে। তোমার বাড়ি হবে তোমার শ্বশুর বাড়ি। মধুমিতা কিছু না বলে মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকায়। এই ছেলেটা সবসময় তাকে কথা শোনায়। সোহান ওর চেহারা দেখে হাসছে। মেয়েটি কিউট। বাসের তেল ভরতে সময় লাগবে। সোহানের ফাঁকে বাইরে গিয়ে পাশের হোটেল থেকে 2 প্লেট গরম খিচুড়ি নিয়ে এলো। বাসে কম বেশি সবাই তাই খাচ্ছে। এখানকার খিচুড়ি খুব ভালো। সোহান আগে যে কয়েকবার ঢাকা থেকে গিয়েছে সে কবারই খেয়েছে। নাও। কি? খুলে দেখো কি। দেখে তো মনে হয় খুব মজার। না, খাবো না। যে আমাকে বারবার কথা শোনায় তারটা খাই না। ওকে, নো প্রবলেম। সোহান বসে বসে নিজের প্লেটটা ফাঁকা করছে। কেমন লোকটি বাবা, আরেকবার সাধবে না? মধুমিতার খিদেও পেয়েছে। নিচ থেকে এখন কিছু এনে খেলে আবার লজ্জায় পেতে হবে। কিন্তু নাকের কাছে গ্রানও তো লুঙ্গি ড্যান্স করছে। এই তো আরেকবার ডিমে কামড় দিল। এই জানালার গ্লাস দিয়ে আমায় দেখো কেন? আপনাকে কোথায় দেখলাম আজব? বাইরে দেখছি। শেষবারের মতো বলছি, ঢং না করে খেয়ে নাও। মেয়েদের বাড়তি ঢং আমার ভালো লাগে না। মধুমিতা মুখ বেঁকিয়ে বলল। আপনি বললেই আমার শুনতে হবে বুঝি? যদি না খাই কি করবেন? কোলে বসিয়ে খাইয়ে দিব। কোলে বসে খাবা? মধুমিতার চোখ বড় বড় হয়ে গিয়েছে সোহানের কথা শুনে। এটা কেমন কথা? লোকটার লজ্জা নেই নাকি? আবার এত জোরে বলেছে যে বাসে সবাই তাকিয়ে আছে। সোহান নিজেও কিছুটা ইতস্তত বোধ করলো। মুখ ফসকে কি যাতা বলেছে। এই মেয়ের সামনে যেন তার আরেকটা পার্সোনালিটি জেগে ওঠে। মধুমিতা তাড়াতাড়ি খিচুড়ির প্লেটটা পাশ থেকে ছো মেরে নিয়ে খেতে শুরু করে। একটু পর সোহান একটা কোন আইসক্রিম আর কিছু হাবিজাবি নিয়ে আসে মধুমিতার জন্য। ধরো, তোমার তো আবার খাবার পর মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না। তেমন কিছু পাইনি, তবে এটা টেস্ট করো। লোকটাকে কিছু না বললেও মনের কথা বুঝে নিবে কিভাবে? বারবার থ্যাঙ্কস দিবে না তো, শুনতে ভালো লাগে না। খাও। আর রাস্তায় যে জ্যাম পড়বে একটু পর, বাড়ি যেতে যেতে রাত হবে হয়তো। অতঃপর রাতের বেলা। রাতের আকাশে আজ অর্ধচাঁদ দেখা যাচ্ছে। বাসের লাইটটাও বন্ধ। মধুমিতা জানলার পাশের সিটটায় বসে এখনো হেলান দিয়ে ঘুমোচ্ছে। কিছু চুল উড়ে এসে কপালে পড়ছে বারংবার। সোয়ান চুলগুলো কানের পিছে গুজে মাথাটা নিজের বুকের উপর রাখলো। এমন কেয়ারলেস কেন মেয়েটা? জানলার বাহিরে প্রায় অর্ধেক মাথা বের হয়েছিল। সোহান মধুমিতাকে বুকে রেখে দেখে ওর শরীরটা হালকা গরম। জ্বর আসবে নাকি মেয়েটার? কপালে হাতের উল্টো পিঠ দিয়ে দেখে আসলেই গরম হচ্ছে শরীরটা। ওটা গায়ের উপর দিয়ে ঢেকে দিল। আর একটু ঘুমাক না মেয়েটা। কিছুক্ষণের মধ্যেই মেন রাস্তা ছেড়ে চিকন রাস্তা দিয়ে বাসটা থামবে। তখন না হয় জাগাবে ওকে। কানে হেডফোন লাগিয়ে সোহান গান শুনতে লাগলো। রোদে পুরাই রোমিও চেহারা, তুমিও বুঝলে না আমার ইশারা। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তো তোমার পিছু ছাড়বো না। এই ভাই আইয়া পড়েছি, নামেন। কে কে নামবেন? বাস হেল্পারের ডাকে নড়ে বসে সোহান। মধুমিতাকে ডেকে তুলে ইশারা দিয়ে বুঝায় নামতে হবে। মধুমিতাও আস্তে করে উঠে দাঁড়ায়। সোহান ওকে নিয়ে গাড়ি থেকে নামে। সোজা অটোতে করে বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়ির সবাই হয়তো ভেবেছে এত দেরি যেহেতু হচ্ছে আসতে হয়তো ভোর হবে। তবে সোহানের মা এখনো ড্রয়িং রুমে বসে ঝিমোচ্ছে। মধুমিতাকে নিজের রুমে পাঠিয়ে সোহান ওর মায়ের সাথে কথা বলতে লাগলো। মধুমিতার জ্বরের ব্যাপারেও বলল। সোহানের মা নিজে না গিয়ে সোহানের কাছে ওষুধ দিয়ে বলল মধুমিতাকে খাইয়ে দিতে। সোহান কিছুটা ইতস্তত বোধ করলো। তার মা নিজে না গিয়ে সোহানকে কেন এত রাতে অন্যের মেয়ের রুমে পাঠাচ্ছে। মায়ের কথাবার্তা শুনে মনে হলো তার হাবভাব তেমন একটা ভালো না। কি মতলবে ডাকলো কে জানে। সোহান আর কিছু না ভেবে ওষুধ নিয়ে মধুমিতার রুমে গেল। দরজাটাও খোলা। পরপর কয়েকবার নক করলো কিন্তু কোনো আওয়াজ নেই। শেষে নিজেই দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। দেখে মধুমিতা গায়ে চাদর দিয়ে শুয়ে আছে, চুলগুলো পুরো ভিজে। এত রাতে আবার গোসল করতে কে বললো ওকে? মধুমিতা। মধুমিতা নিশ্চুপ। সোহান মাথায় হাত বুলিয়ে বলে, মধুমিতা উঠো। হুম। আরে উঠো একটু, ওষুধ খেয়ে আবার ঘুমাবে।
মধুমিতা আস্তে আস্তে চোখ খুলল, ভালো করে খেয়াল করে দেখে এটা সোহান। চট জলদি উঠে বসে, গায়ে ওড়নাও নেই, চাদরটা গায়ের উপর আরেকটু টেনে উঠালো। সোহানও বুঝতে পেরে অন্যদিকে তাকায়। সরি, আমার এত রাতে তোমার রুমে আসা ঠিক হয়নি। আসলে মা পাঠিয়েছে, ওষুধটা খেয়ে নাও। আর আমি পাশের রুমে আছি, কিছু লাগলে ডাকবে। দরজাটা লাগিয়ে ঘুমো। সোহান তাড়াতাড়ি উঠে নিজের রুমে চলে গেল। নিঃশ্বাস খুব জোরে জোরে চলছে। এমন লাগছে কেন তার? এই মেয়েটা যে খুব টানছে সোহানকে। সোহান নিজের ফোন বের করে গ্যালারির একটা ছবি দেখতে লাগলো, মধুমিতার ঘুমন্ত ছবি। না না, কামন সোহান, নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমার ওর প্রতি অনুভূতিটা ঠিক কি সেটা সম্পর্কে আগে নিজে শিওর হও। টিনেজার ছেলে মেয়েদের মতো অল্পতেই এত আবেগী হওয়াটা তোমার মানায় না। কন্ট্রোল ইয়োরসেলফ। সকালবেলা আজ সকাল সকাল বাড়িতে রান্নার আয়োজন শুরু হয়েছে। বাড়ির একমাত্র জামাই যে এতদিন পর মেয়ে নিয়ে আসবে, আপ্যায়নে যেন কোনো কমতিই না হয়। মেয়ে জামাইয়ের সাথে আবার তার কোন দূর সম্পর্কের ভাইও নাকি আসবে। মধুমিতা, ঝুমুর ওরাও কাজে সাহায্য করছে। মীরাব বাজার ঘাটে কি লাগবে বারবার এনে দিচ্ছে। সিনহা কোনো কারণবশত রুমে মুখ গোমরা করে বসে আছে। কেউ না দেখলেও সোহান বিষয়টা খেয়াল করলো, তাই সিনহার রুমে গেল ওর সাথে কথা বলতে। সিনহু। হ্যাঁ ভাইয়া বলো। কি হয়েছে রে তোর? মন খারাপ কেন? সিনহা মেয়েকে হাসি দিয়ে বলল, কই না তো, কিছু হয়নি। ভাইকে বলবি না? সিনহা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ সোহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সোহানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে সিনহার কান্না দেখে। বুঝার উপর থেকে যতটা মনে পড়ে, সিনহাকে কখনো কাঁদতে দেয়নি সোহান। তার কলিজার টুকরো হলো তার এই ছোট বোনটা। বলবি না কি হয়েছে? ভাইয়া, বল। আপু মনে হয় ভালো নেই। দুলা ভাইকে আমার সুবিধার মনে হয় না। কি বলবি, খুলে বল। আপু বলতে বারণ করেছিল, কিন্তু আমি না বলে পারছি না। দুলা ভাই মনে হয় আপুকে খুব কষ্টে রাখে, সবার সামনে শুধু ভালোবাসার অভিনয় করে। গতবার যখন আপু আসছিল, তখন একবার আমি আপুর পিঠ দেখেছিলাম, অনেক কাটাছেঁড়ার দাগ। তারপর? আপুকে জিজ্ঞেস করলে আপু প্রসঙ্গ এড়িয়ে যায়। তাছাড়া দুলা ভাইকেও আমার ভালো লাগে না। সবার সামনে একরকম, আর একা থাকলে একরকম। আমাকে কি তোকে বল? বাজে ইঙ্গিত দেয়। সোহান আর কিছু বলছে না, রাগে তার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। তবে রাগের বশে প্রমাণ ছাড়া কিছু করাও যাবে না, আর এসবের সত্যতা কতটুকু তাও বের করতে হবে। সোহান সিনহাকে শান্ত করে বলল, আর কিছু হলে বা জানলে সাথে সাথে যেন সোহানকে জানায়। দুপুরবেলা খাবার টেবিলে নানান আইটেমের খাবার সাজানো। বাড়ির সব পুরুষেরা খেতে বসেছে। মহিলারা এক এক করে খাবার এগিয়ে দিচ্ছে। পাশে সোফায় বসে গল্প করছে মধুমিতা আর ঝুমুর। মুক্তার স্বামী ফরাদের সাথে একটা ছেলেও আসছে। মধুমিতা তাকে চেনে, ওই যে বইয়ের দোকানে রাফসান নামের ছেলেটা। তবে চিনেও না চেনার ভঙ্গিতে আছে মধুমিতা। বিষয়টা বেশ রাগাচ্ছে রাফসানকে। বাবা, মুক্তার স্বামীকে উদ্দেশ্য করে বলল কথাটা। আর একটু দেই গরুর মাংস। এত খেতে পারবো না, তবু যেহেতু দিতে যাচ্ছেন দেন। তুই এত ছোচো কেন রে? লোভ সামলাতে পারিস না? সবাই খাওয়া দাওয়া বাদ দিয়ে মীরাবের দিকে তাকালো। কি বলছে ও এসব? ফরহাদের তো গলায় গরুর লাথি খাওয়ার অবস্থা। সোহান বুঝছে মীরাব কেন এসব বলল। মুচকি মুচকি হাসছে সে। মীরাবকে আগেই সব বলে দিয়েছে সোহান। ফরহাদকে বাস দিতে মীরাবকে টিমে নেওয়া দরকার। আরে সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি তো ফোনে কথা বলছিলাম। এই যে কানে ব্লুটুথ। আর বলবেন না জামাইবাবু, আমার এক ফ্রেন্ড এত ছেঁচড়া, খাবারের কথা শুনে নাকি তার আসতে ইচ্ছে করছে। সবাই আবার খাওয়া দাওয়ায় মনোযোগ দিল। সোহান ইশারা দিয়ে বোঝাচ্ছে দ্বিতীয় ডোজ দিতে হবে এবার। এদিকে সবার খাওয়া শেষ। সবাই উঠলেও ফরহাদ দিব্যি খেয়েই যাচ্ছে। ফরহাদ খাওয়া শেষে দই মুখে দিবে, ঠিক তখনই জীবনে কি চোখে দেখেছে নাকি লোব্বা? সবার শেষ হলেও ওনার শেষ হয় না। ফরহাদ কিছুটা ঘাবড়ে বলল, আমাকে বললে শালা বাবু? আরে না না, ফোনে বলছিলাম। ও, মুখে না বললেও ফরহাদ ঠিক বুঝেছে মীরাব কথাগুলো তাকিয়ে বলছে। তার আর খাওয়া হবে না, রাগে সে উঠে যায়। তবে মুক্তাকে ইশারা দিয়ে বলে রুমে আসতে। কিন্তু ঝুমুরের সাথে থাকায় মুক্তা আর যেতে পারে না। আজ সারাদিন ওর সাথেই গল্প করতে হবে মুক্তাকে। এদিকে বিকেলবেলা পেছনের পুকুরটার পাশে একা একা বসে আছে মধুমিতা। কানে হেডফোন দিয়ে গান শুনছে আর গুনগুন করে গাইছে। অনেকদিন পর মুক্তা আপুর সাথে কথা বলে ভালোই লাগলো। তবে ঝুমুর বারবার মুক্তা আপুর সাথে একা কি যেন বলতে চাচ্ছিল। বুঝতে পেরে মধুমিতা নিজেই উঠে আসে। এমন সময় মধুমিতার মনে হলো পেছনে কেউ আছে। পিছ ফিরে কাউকে হঠাৎ দেখে চমকে পড়ে যেতে নিলে সামনের ব্যক্তি ওকে ধরে ফেলে। রিল্যাক্স আমি। আপনি একা একা বসে আছেন যে? না মানে এমনি। এমনিতে কেউ বসে থেকে বুঝি? কাউকে মনে করছেন হয়তো।
না তেমন কিছু না। পুরনো কোনো ক্ষতও তো মনে করতে পারেন। এই কথা শুনে মধুমিতার হঠাৎ রিয়াদের কথা মনে পড়ল। সেদিন একটুর জন্য বেঁচে গিয়েছিল সে। কি বাজে অভিজ্ঞতা। না তেমন কিছু না। হলে বা কি যায় আসে, পাস্ট ইজ পাস্ট, রাইট? কথা বলতে বলতেই রাফসান যে কখন মধুমিতার অনেকটা কাছে চলে এসেছে মধুমিতা খেয়ালই করেনি। তার তো রিয়াদের কথা মনে পড়েছে। শুনেছিল রিয়াদের নাকি পলিটিশিয়ান লোকদের সাথে হাত আছে। ছাড়া পেয়ে গেছে নিশ্চয়ই। আবার কোনো গন্ডগোল করবে না তো? বাট হোয়াট অ্যাবাউট ইউর পাস্ট, মিস্টার রাফসান? রাফসান কিছুটা দূরে সরে বলল, আরে সোহান, আপনার সাথে তো পরিচয়ই হলো না। আপনি তো অন্য লোকের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছেন, তাই হয়তো আমায় চোখে দেখেননি। কথা বলতে বলতে সুহান ওদের কাছে চলে আসলো। মধুমিতা কিছু না বলে ঘরে চলে যায়। সুহান রাফসানের ঠিক সামনে এসে দাঁড়ায়। তা আমাকেও একটু বলেন আপনার অতীত নিয়ে। মানে ইয়েটে বুঝি না ভাই। আপনি আমাদের গেস্ট, আশা করি গেস্টের মতোই থাকবেন। বাড়ির মেয়েদের সাথে বেশি ভাব জমাতে আসবেন না। বাড়ির বড় ছেলে হিসেবে ভদ্র ভাষায় জানিয়ে দিলাম। ওই আমার ফোনটা ঘরে রেখে আসছি, মা ফোন দিতে পারে, যাই তবে পরে কখনো কথা বলবো। রাফসান তার তড়িঘড়ি কেটে পড়ে। সোহানের সন্দেহ ঠিক। এই ফরহাদ আর রাফসানকে একদম বিশ্বাস করা যাবে না। দুজনের মতলব ভালো না। আর এর আগে তো ফরহাদ কখনো এসে রাফসানের কথা কিছু বলেনি। এবার কোথা থেকে নিয়ে আসলো একে? সোহানের তো এবার একটু খোঁজ নিয়ে দেখতে হবে এই ছেলের সম্পর্কে। মধুমিতার প্রতি ইন্টারেস্ট বেশিই দেখাচ্ছে। মধুমিতা ঘরে বসে ফোন টিপছে। হঠাৎ ঝড়ের বেগে একদম রাগী লুকে রুমে ঢুকে সোহান। ঢুকেই একটানে মধুমিতাকে দাঁড় করিয়ে ফেলে। মধুমিতা তাল সামলাতে না পেরে সোহানের উপরেই পড়ে যায়। এত শখ ছেলেদের সাথে গল্প করার? রাফসান এত কাছে কেন গিয়েছিল তোমার? মধুমিতা ভয়ে ভয়ে বলল, আমি আসলে খেয়াল করিনি, আপনি দূরে যান একটু। কেন? এই কাছে আসলেই দোষ শুধু, তাই না? এই রাফসান সম্পর্কে জানো তুমি কিছু? জানো ওকে? মধুমিতা ভয়ে কিছু বলতেও পারছে না। হাতে প্রচুর ব্যথা পাচ্ছে। চুড়িগুলো ভেঙে একদম হাতে ঢুকে গেছে ওর। সোহানের এদিকে কোনো খেয়ালই নেই। সে যখন জানতে পেরেছে রাফসানি রিয়াদ, তার আর মাথা ঠিক নেই। হ্যাঁ, রাফসান আর অন্য কেউ না, বরং রিয়াদ নিজে। ফেস বদলিয়ে মোটা অঙ্কের টাকা ফরহাদকে দিয়ে সে এখানে এসেছে। কি হলো? অ্যানসার মি। মধুমিতার হঠাৎ কান্না দেখে সোহানের হুঁশ ফিরে। সাথে সাথে ওর হাত ছেড়ে দূরে সরে যায়। মধুমিতা এক হাতটাকে অন্য হাত দিয়ে ধরে ডুকরে কেঁদে যাচ্ছে। সোহান দেখে হাতে চুড়ি ভেঙে কিছুটা রক্ত। শিট, সো সরি, আমি আসলে খেয়াল করিনি একটু। এদিকে আসো। মধুমিতা আরো পিছে সরে যায়। সোহানের এত রাগী চেহারা এর আগে কখনো দেখেনি মধুমিতা। আসো বলছি। মধুমিতা ভয়ে আরো দূরে চলে যায়। সোহানও বুঝতে পারে ওকে বলে আর লাভ নেই। নিজেই ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করে ওর কাছে গিয়ে হাতটা ব্যান্ডেজ করে দেয়। সরি, রাগটা কন্ট্রোল করতে পারিনি, ফরগিভ মি। সোহান আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। বাহ, কি সুন্দর! নিজে ব্যথা দিয়ে নিজে মলম লাগিয়ে গেল। নিজে প্রপার্টি মনে করে নাকি মধুমিতা ওর বিয়ে করা বউ? হ্যাঁ, রাগে ব্যথায় দাঁড়িয়ে এসব ভাবছে মধুমিতা। সারা বাড়িতে আর কি কোনো রুম ছিল না? ঘুরে ফিরে সোহানের রুমের পাশেরটাই দিতে হলো ওকে। সবই পড়া কপাল। এদিকে আপু, আমি আর পারছি না। এই কথা বলেই ঝুমুরে অজরে কাঁদতে লাগলো। মুখতে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। শুধু এইটুকুই জানে, যা হচ্ছে হয়তো ভালো হচ্ছে না। সে সোহানকে জানে ও যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে। ও কোনো সিদ্ধান্ত নিলে বুঝে শুনেই নিবে। বোন আমার, থাম এবার। আমি তো তোকে আগেই বলেছি, সোহান তোকে আর সিনহাকে একই মনে করে, নিজের আপন বোন মনে করে তোকে। তুই কেন এখনো ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস? কেন আসবো না আপু? মধুমিতাকে তো সোহান ভাই বোন ভাবে না, তাহলে আমাকে কেন বোন ভাববে? মধুমিতার প্রতি তো তার খুব টান। তোর হয়তো কোনো ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না আপু। আমি রাত হোক বা বিকেল যখন তখন সোহানকে মধুমিতার রুমে যেতে দেখি। সোহান হয়তো পুরুষ মানুষ, কিন্তু মধুমিতা, ও কি বারণ করতে পারে না সোহানকে? নাকি ওর চরিত্রেই দোষ? ছি ঝুমুর, এসব কি ভাষা? মানলাম তোর কষ্ট হচ্ছে, কিন্তু ভুলে যাস না মধুমিতাও এই বাড়ির মেয়ে। আর আমি আমার ভাইকে চিনি। ওর মনে সত্যিই যদি মধুমিতার জন্য কোনো ফিলিংস থেকে থাকে, তবে ও সব ভেবেই চিনতে এগোবে। বাহ আপু, এখন তুমিও তোমার ভাইয়ের পক্ষ নিচ্ছ। আমি কারো পক্ষ নিচ্ছি না ঝুমুর। আমি জানি তোর যন্ত্রণা কতটুকু। কাউকে ভালোবাসলে তাকে না পাওয়ার যন্ত্রণা আমি জানি। প্লিজ তুই সোহানকে ভুলে যা।
মুক্তা আর কিছু না বলে নিজের রুমে পা বাড়ালো। তবে ঝুমুর এখন কি করবে, তার তো আর সহ্য হচ্ছে না। মধুমিতাকেও এখন খুব বাজে লাগছে তার। এদিকে ফরহাদ নিজের রুমে বসে তার প্রেমিকার সাথে কথা বলছে, তবে সে জানে না সে রুমে কেউ লুকিয়ে তার ভিডিও বানাচ্ছে। ট্রাস্ট মি জান, আমি তোমাকে খুব ভালোবাসি। এই গাইয়া ভূতকে শুধু জমিদারি বংশ দেখে বিয়ে করেছিলাম। মেয়েটা কি বলছে শোনা যাচ্ছে না। আরে না না, তেমন কিছু না। ও তো আমার অক্ষিতা হওয়ার যোগ্য না। দেখলে গা গুলিয়ে বমি আছে। কোথায় ও আর কোথায় তুমি? হ্যাঁ, একবার শুধু টাকাগুলো হাতিয়ে নেই, তারপর বাড়ি থেকে পালাবো। ওইদিকে রিয়াদ নামের ছেলেটার কথা বলেছিলাম না, ও হয়তো এতক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। ব্যাস, যা জানার যা বোঝার সবটাই হয়ে গেছে সোহানের। আরও কিছু প্রমাণ জোগাড় করে সে মধুমিতার রুমের দিকে রওনা হলো। প্রমাণ জোগাড়ের ঝামেলায় রিয়াদের কথা বলতেই ভুলে গেছে মধুমিতাকে। তবে এত রাতে ওর রুমে যাওয়া ঠিক হবে? তবে না গিয়েও তো উপায় নেই। রিয়াদ যদি কিছু করে বসে। সোহান মধুমিতার রুমের সামনে এসে দেখে রিয়াদ দাঁড়িয়ে আছে। আরে মিস্টার রাফসান, আপনি? না মানে? আপনার রুম তো নিচতলায়, গেস্ট রুমটা দোতলায়। কি করছেন? শালা মাদা, এতে যাচ্ছি। তা আপনি কি করছেন? বউয়ের কাছে আসছি। সো হোয়াট? মা, আপনি জানেন না মধুমিতা ইজ মাই ওয়াইফ, আমার একমাত্র বউ। আচ্ছা, আমি যাচ্ছি। রাফসান তাড়াতাড়ি নিচে নেমে গেল। ও তো জানতো মধুমিতার যে কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে সে ভেঙে দিয়েছে বিয়েটা। তবে কি সোহানের সাথে বিয়ে ঠিক হয়েছিল? বিয়েটা ভাঙেনি। এদিকে সোহান বুঝে গিয়েছে মধুমিতাকে একা রাখাটা সেফ না, তাই নিজেই ওর রুমে ঢুকে গেল। এই মেয়েটাকে মাঝে মাঝে থাপ্পড় দিয়ে দাঁত ফালিয়ে দিতে ইচ্ছা করে। মেয়ে হয়ে রুমের দরজা লাগায় না, এ কেমন বদভ্যাস এটা। সোহান ওর রুমে গিয়ে দেখে পুরো অন্ধকার। কিছু না বলে দরজা লাগিয়ে পাশে সোফায় শুয়ে পড়ে। সকালে মিরাব কোনো কারণবশত বাড়ির সবাইকে বাড়ির ড্রয়িং রুমে জড়ো করেছে। মধুমিতা আর সোহানকে ডাকতে গিয়েছে মুক্তা। সোহানের রুম ফাঁকা। মধুমিতার রুমে নক করতে সোহান চোখ ডলতে ডলতে দরজা খুলে। দুজন দুজনকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গিয়েছে। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে মুক্তাকে নিয়ে নিজের রুমে যায়। আর মধুমিতা এখনো চিৎপটাং হয়ে ঘুমোচ্ছে। সোহান, হেই হ্যাঁ মাইসেস, তুই যেমনটা ভাবছিস তেমন কিছু না, কিন্তু প্রেম করিস আর যাই করিস না কেন, কোনো কিছু অতিরিক্ত ভালো না। তুই জানিস বাড়িতে বাইরের লোক আছে। সামাই এই বিষয়টা গ্রামে জানাজানি হলে কি হবে? সবাই মধুমিতাকে খারাপ বলবে। আর এটা গ্রাম, শহর না। তোর কোনো এক্সকিউজও এই কাজে দিবে না। ডুড, তুই যেমন ভাবছিস তেমন কিছু না, আমার কথাটা শোন। নিচে আয়, নীরব সবাইকে আসতে বলছে। মুক্তা আর কিছু না বলে মধুমিতাকে রাখতে যায়। ওর রুমে সারা রাত যে কেউ ছিল তা সে জানেই না। সে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে গায়ে চাদর দিয়ে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বস্তি পায়। না, দুজনের মাঝে এখনো অমন কিছুই হয়নি। তবে ওরা আজকালের ছেলে মেয়ে, কিছু হলেও হয়ে যেতে হবে। বাড়ির বড়দের জানাতে হবে এই বিষয়ে। মধুমিতাকে ডেকে নিচে নিয়ে যায় সে। এদিকে নিচে সবাইকে এক এক করে ফরহাদের সব কুকর্মের কথা ফাঁস করছে মিরাব। প্রমাণও সব হাতের মুঠোয়। সাথে সাথে মরিয়ম বেগম অসুস্থ হয়ে পড়েছেন। এই জানোয়ারদের চোখের সামনে থেকে সরা, আমি আর পারছি না। মা, সামলাও নিজেকে। কিছুক্ষণ পর পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায়। মুক্তা একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ও ভাবেনি এত সহজে জানোয়ারের হাত থেকে রক্ষা পাবে সে। মিরাব শক্ত করে মুক্তার হাত দুটো ধরে রেখেছে। এসব অশান্তির মাঝেও মিরাবের হাতটা ধরে যেন মুক্তা কিছুটা শান্তি পায়। ডুব দেয় অতীতের স্মৃতিতে, কলেজ লাইফের সে প্রেম। একসময় খুব ভালোবাসতো মিরাব মুক্তাকে। মুক্তা যে বাসতো না এমন নয়, তবে ওই যে পরিবার, কেউই বলতে সাহস পায়নি কাউকে। তবে আজ এতদিন পর মিরাবের করা প্রতিটা প্রার্থনা যেন আল্লাহ পূরণ করেছেন। মন থেকে কাউকে এতটা চাইলে হয়তো উপরওয়ালা তাকে দিয়ে দেয়। অতঃপর দিন শেষে সন্ধ্যায় আকাশটায় আজ আলো ফুটেছে। রাত হলেও চারদিকে ভালো হবেই বা না কেন, পূর্ণিমার রাজ্যে। বাড়িতে একটা টু শব্দও হচ্ছে না। সবার উপর দিয়ে যে ধকলটা গিয়েছে। পুরো শান্ত পরিবেশ, হালকা বাতাসও বইছে চারদিকটায়। বারান্দায় দাঁড়িয়ে আছে মধুমিতা, খোলা চুলগুলো দুলছে। বারান্দায় থাকা ড্রিমলেকে চারটাও দুলে দুলে হালকা আওয়াজ করছে, অনেকটা পিয়ানো বাজানোর মতো। পাশেই দাঁড়িয়ে আছে সোহান, কোনো এক খেয়ালে হারিয়ে থাকায় কখন যে পাশে কেউ এসে দাঁড়িয়ে আছে তা দেখেইনি মধুমিতা। এদিকে অনেকক্ষণ যাবৎ হাতে মলম নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষে নিজেই গিয়ে মধুমিতার হাতটা ধরল। মধুমিতা পাশ ফিরে তাকায়। সোহানের বুকটা ধক করে ওঠে। চোখে এখনো দুফোঁটা পানি টলমল করছে। কেঁদেছে হয়তো খুব।
নাকটাও একদম টকটকে লাল হয়ে গেছে, গোলাপি ঠোঁট দুটো বারবার কাঁপছে। সোহান সাথে সাথে চোখ সরিয়ে নেয়। আর তাকানো যাবে না, নয়তো এই নেশাকে আর আটকানো যাবে না। নিশ্চিত একটা অঘটন ঘটিয়ে ফেলবে সোহান আজ রাতে। নীরবতা ভেঙে সোহানি বলতে লাগলো, মলম নিয়ে এসেছিলাম, রেখে যাচ্ছি, মনে করে লাগিয়ে নিও, আর কাঁদবে না একটু। এই বলে যেই না সোহান যেতে নিবে, মধুমিতা ওর হাতটা ধরে ফেললো শক্ত করে। এই প্রথম মধুমিতা নিজে থেকে সোহানকে আটকালো। সোহান আবার ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কি বলবে তাড়াতাড়ি বলো, তাড়া আছে আমার, যেতে হবে। ঠিকই গেলে হয় না? খুব একা লাগছে। সব খারাপ শুধু আমার সাথেই হয় কেন? মায়েরও আজ মন ভালো নেই। কার কাছে গিয়ে কাঁদবো আমি? একটু থেকে যান না প্লিজ। কিন্তু মধু। মধুমিতা আর কিছু না বলে হঠাৎ সোহানকে শক্ত করে জড়িয়ে ধরো। কেন জানি এই মানুষটার প্রতি এক প্রকার অন্ধবিশ্বাস জমে গেছে মধুমিতার মনে। সোহানের বুকে যেন মাথা রেখে তার সব দুঃখ শেষ। এদিকে সোহান কি করবে বুঝতে পারে না। না পারছে নিজেকে এই মেয়ের থেকে দূরে সরাতে, না পারছে পুরোপুরি নিজের করে নিতে। আর মধুমিতারও আজ কোনটা ভুল কোনটা সঠিক বোঝার অবস্থা নেই। মধুমিতা, এখন একটু ঘুমাও, ভালো লাগবে। যা বলার সকালে বলো। আমি এখন তোমার সাথে এভাবে থাকতে পারবো না। আমার সাথে থাকেন। বাচ্চাদের মতো আবদার করো না প্লিজ, তোমার অবস্থা এখন ভালো না। একটা আবদার পূরণ করা যায় না বুঝি? না, যায় না। সোহান নিজেকে মধুমিতার থেকে ছাড়িয়ে চলে যেতে নেয়। কি যেন ভেবে আবার ফিরে এসে মধুমিতার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এরপর নিজের রুমে চলে যায়। আর এক মুহূর্ত থাকা যাবে না এই মেয়ের সামনে। মধুমিতা আস্তে করে খাটে শুয়ে পড়ে। মা আসবো? আয় মা, জিজ্ঞাসা করার কি আছে, কিছু বলবি? সোহান আর মধুমিতার ব্যাপারে কিছু বলবো। জানি কি বলবি, আমি খেয়াল করেছি সব। ওরা আজকালকার ছেলে মেয়ে, যদি কিছু। সোহানের প্রতি আমার বিশ্বাস আছে, ও এমন কিছু করবে না। কিন্তু মা, কাল তোর মামা আসবে বুঝলি? এর মাঝে মামা আসলো কোথা থেকে? আসেনি, আসবে। কাল মধুমিতা আর সোহানের বিয়ে। কি এত তাড়াতাড়ি? আর ওদের কেউ তো বলা হয়নি। আমি জানি ওরা একে অপরকে পছন্দ করে। রহিমা মধুমিতাকে কালকেই মানিয়ে নিবে। আর সোহান তো পুরো পাগল, এখন বললেও এখনই রাজি। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ? মরিয়ম একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, একবার এক সন্তানের ভালোবাসার পথের কাঁটা দিয়ে নিজের মতো জোর করে অন্যজনের সাথে ঘর বেঁধে দিয়েছিলাম। তার ফল যে ক্ষুব্ধ হয়েছে, আর কাউকে কষ্ট দিতে চাই না। মুক্তা দেখলেও তার মায়ের চোখে পানি। ঠিকই তো, এসবের জন্য কিছুটা হলেও তার মা দায়ী। তার মা তার আর মীরাবের ব্যাপারটা জানতো, তবে সমবয়সী হওয়ায় ব্যাপারটা তিনি মানতে চাননি। জোর করে বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। তার শাস্তি হয়তো পুরো পরিবার পাচ্ছে। সে ভুলটা হয়তো দ্বিতীয়বার করতে চান না মরিয়ম বেগম। সোহান আর মধুমিতার পর তোর আর মীরাবের ব্যাপারটাও সবাইকে জানিয়ে দিস। সবাই খুশি বই কি কষ্ট পাবে না। তা দেখা যাবে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে রওনা হলো। ওইদিকে বাড়ির বাকিরা আগে থেকে সোহান আর মধুমিতার বিয়ে দিতে চাওয়ার ব্যাপারটা জানে। কারো কোনো আপত্তি নেই, শুধু একজন দূর আকাশে তাকিয়ে চোখের জল ফেলছে। নিজের ভাগ্যের প্রতি দয়া হচ্ছে ঝুমুরের, তবে অভিযোগ নেই কোনো। হয়তো এটাই ভাগ্যে ছিল। সবটা এবার হাসি মুখে মেনে নিবে সে। পরের দিন সকালে মধুমিতা ঘুম থেকে উঠে দেখে বাড়িটাকে আজ অন্যরকম লাগছে। কিছুটা পাড়া প্রতিবেশী আত্মীয়রাও এসেছে। মধুমিতাকে নিয়ে ওর মা রুমে আসে। সোহান আর মধুমিতার বিয়ের ব্যাপারে সবটা জানায় ওকে। আমার এই বিয়েতে আপত্তি নেই, কিন্তু মা জানোই তো কতবার কি হয়েছিল। নিজের পায়ে দাঁড়াতে চাই আমি। তাই তো সাদামাটা ভাবে বিয়েটা দিতে যাচ্ছি। আর বিয়ে উপলক্ষে ভাবছি অনাথ আশ্রমে বাচ্চাদের খাইয়ে দিব। আগে বলতো সোহানকে তোর কেমন মনে হয়? একজন ব্যক্তিত্ববান পুরুষ, যার মনে হয়তো আমার প্রতি সমুদ্র সমান প্রেম আছে। তোর কি মনে হয় এমন ছেলে এমন কিছু করবে যাতে তোর মত নেই? জানি না মা। তুই নিশ্চিত থাক, সোহান রাহেনার মতো না। ওর নামটা না উঠালেও পারতে। জীবনে দুই ধরনের পুরুষ দেখলাম, এক রিয়াদ রায়হানের মতো, আরেক সোহান মীরাবদের মতো। রায়হানের অবস্থা ভালো নেই, পাপের সাজা পৃথিবীতেই পাচ্ছে। মানে? তোর মামির বোনের মেয়ের সাথে বিয়েটা হয়েছিল, কিন্তু মেয়ের নাকি চরিত্র ভালো না। অন্য কারো বাচ্চা পেটে নিয়েছে। ওদের কথা বাদ, এই লাল শাড়িটা পরে আয় তো, একটু পর মুক্তা ওরা এসে সাজিয়ে দিয়ে যাবে তোকে। রহিমা চলে গেল। মধুমিতা শাড়িটা পরে তৈরি হয়ে নিল। এটা তো সত্যি, নিজের অজান্তেই সে সোহানকে ভালোবাসে। এমন প্রেমিক পুরুষকে না করাটা নিছক বোকামো।
একটু পর মুক্তা ওরা এসে হালকা করে সাজিয়ে গেল মধুমিতাকে। ওদিকে সোহানও একটা সাদা পাঞ্জাবি পরে তৈরি হয়েছে। ধার্মিক রীতিতেই তাদের বিয়েটা সম্পন্ন হয়। এক হাত লম্বা ঘোমটা দিয়ে হেলান দিয়ে বসে আছে মধুমিতা। ওদিকে মীরা সিনহা ওরা তো সোহানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তবেই ছেড়েছে ওকে। সোহানের আগেও কতবার এই রুমে এসেছে, তবে এবারেরটা স্পেশাল। রুমে এসে দেখে তার বউ ঘোমটা দিয়ে বসে আছে। কি করবে বুঝতে না পেরে বেচারা কাছে গিয়ে দেখে মধুমিতা ঘুমিয়ে পড়েছে। আজকে রাতেও ঘুমকে ছাড়লে না। মধুমিতা তখনও পুরো ঘুম দেয়নি। সোহানের আসতে বলা কথাটাই সে নড়ে ওঠে। পাশে সোহানকে দেখে এক লাফে খাট থেকে নেমে পা ধরে সালাম করে নেয়। আরে আরে, পাগল হলে নাকি? কি করো? না মানে বড় আম্মু বলেছিল করতে, তাই। এসব করতে হবে না। আর বড় আম্মু না, আজ থেকে আমাকে শুধু আম্মু বলেই ডাকবে। আর আমরা কি অপরিচিত নাকি যে বাংলা সিনেমার নায়িকার মতো এত বড় ঘোমটা দিয়ে রাখছো? এখন কি আমাকে বাংলা সিনেমার নায়কের মতো সোফায় ঘুমাতে হবে? মধুমিতা কি বলবে বুঝে উঠতে পারছে না। এই ছেলে সবসময় তাকে কথার জালে পেঁচিয়ে দেয়। সোহান বুঝে মুচকি একটা হাসি দিয়ে মধুমিতাকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দেয়। আকস্মিক এমন কিছু হওয়াতে সে স্ট্যাচু হয়ে গেছে। এখন কি বাংলা সিনেমার মতো কথাই বলবো শুধু, নাকি হলিউড সিনেমার মতো কিছু করব? মধুমিতা লজ্জায় আর কিছু বলছে না। এই ছেলে এমন ঠোঁট কাটা কেন? কোনো কথা কি মুখে বাজে না? সোহান নেশা ভরা চোখে কতক্ষণ মধুমিতার দিকে তাকিয়ে থাকে। মধু, হুম। তোমার মাঝে হারানোর অনুমতি দিবা? মধুমিতা কিছু না বলে লাজুক মুখে চোখ বন্ধ করে আছে আর শক্ত করে সোহানের পিঠটা ধরে আছে। সোহানও বুঝলো মধুমিতার না নেই। আর তারপর জেনে কি করবেন? আমি বাবা সিঙ্গেল, কাপলদের বাসর করে উকি দেই না। আপনারাও যান, টাটা।